প্রায় 1000 পাতার উপরে স্কুল সার্ভিস কমিশন ঠিক কি রিভিউ পিটিশন করলো, কিসের উপরে ভিত্তি করে, এবং এত পাতার উপরে একটা রিভিউ পিটিশন কেউ করে সেটা আমার জানা নেই, বা অ্যাডভোকেটরাও বলতে পারছে না। এবং এখানে হঠাৎ আমরা বলতে পারি যে নির্লজ্জের মতো, একেবারে নির্লজ্জ ছাড়া আর কিচ্ছু বলা যায় না, যে বলছে আমরা অযোগ্য এবং যোগ্যকে আলাদা করতে পেরেছি। ভাবুন একবার, আপনারা চিন্তা করুন। 3 বছর ধরে মামলা চলছে, সুপ্রিম কোর্ট বারবারই বলেছে যে অযোগ্য যোগ্য আলাদা না করতে পারলে আমরা কিন্তু পুরো প্যানেল বাতিল করব। এখন বলছে আমরা অযোগ্য যোগ্য আলাদা করতে পেরেছি। আচ্ছা, আপনারা এটা বিশ্বাস করেন কি? সত্যি কি? দেখুন, এই কিছুদিন আগের কথা বলছি, আমি আগেরগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা জানেন যে ডিআই অফিসে যখন লিস্টগুলো দিল যোগ্যদের, তারপরেই সেখানে অনেক যোগ্য যারা আন্দোলনে ছিল তাদের নাম বাদ গেল। তখন আবার ফের কি বলল যে না, ওখান থেকে প্রায় ওই 50-এর মতো কিছু জনের একটা নাম মানে যোগ্য থেকে অযোগ্যদের মধ্যে ভুলবশত হয়ে গেছে, ভাবুন। এবং কিছুদিন আগে দিল 8200-র মতো, আবার ফের কিছুদিন 1 সপ্তাহ ছাড়াছাড়ি আবার দিল 10,300-র কাছাকাছি। এতগুলো অযোগ্য, মানে প্রথমে দিয়েছিল তো জানেন 1212, তারপরে 4465, তারপরে 5303, কতবার কত রকম দিয়েছে সেটা আপনারা জানেন। এখন বলছে যে এই যে অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের মিলিয়ে ফেলছেন আপনারা, বিচারপতিদের এইটা জিজ্ঞেস করছে যে আপনারা কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে ফেলছেন। নিজেরা কিন্তু যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলছে আর বিচারপতিদের উপরে আঙুল তুলছে, চিন্তা করুন। এবং কি বলছে যে আর যেগুলো বলেছে সেগুলো আলোচনার বিষয় নয়, মানে সেগুলো একেবারে সাধারণ জিনিস, সেগুলো না বুঝেও বোঝেনি, বা না বুঝেও ইচ্ছা করে ওরকম ভান করছে, বা বুঝেও ওরকম ধরনের কিছু অভিনয় করছে। বলছে ওদের 2000 যখন থেকে চাকরি পেয়েছে, তারপরে যদি ওরা এই 31শে ডিসেম্বরে পেয়ে যায় চাকরিটা, তাহলে ওদের কন্টিনিউশন হবে কি? এগুলো সব ফালতু কথা, এগুলো সব ফালতু কথা। যোগ্য যারা সত্যি ওখানে চাকরি পেয়ে যাবে, পরীক্ষায় পাস করবে, তাদের তো কন্টিনিউশন হবে। ইচ্ছা করে সময় নষ্ট করা ছাড়া আর কিছু নেই এই স্কুল সার্ভিস কমিশনের তথা রাজ্য সরকারের। এবং আবার আপনাদের বলছে যে অযোগ্যদের জন্যে কেন যোগ্যদের আজকের কপালে দুর্ভোগ হবে। দুটোকে তো আলাদা, টেন্টেড আর নন টেন্টেড এরা তো আলাদা। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু একই ধরনের অবিচার কেন করা হলো? বিচারপতিদের জিজ্ঞেস করছেন এটা, কেন টেন্টেড আর নন টেন্টেডের আলাদা করা হলো না? ভাবুন তো, আপনারা তো কিছু দেননি, দিলেই তো এটা হতো না। এবং তারপরে যে নিজেরা এসে যে ঝগড়া মারামারি করছেন যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে, বারবার ভিন্ন রকম দিচ্ছে, তাহলে সেই কথাটা ওখানে প্রকাশ করেননি। কোন লজ্জায় আবার গেছে রিভিউ পিটিশন করতে ভাবা যায় না। তবে ঠিক বারবারই বলছি, যোগ্যরা যদি ঠিকভাবে বার হয়ে আসে তাহলে ঠিকই কথা, কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে এই রকম ধরনের কেস প্রচুর আছে, সেখানে রিভিউ পিটিশন কিন্তু গ্রান্টেড হয়নি। মানে এটা তো মানে যারা বিচারপতি তাদের চেম্বারে তারা এটা সব কিছু দেখবে, শুনবে, তারপরে মনে করবে কি। কারণ মনে করবেন যে 1 মাস আগে যে বিচারপতি, আবার প্রধান বিচারপতি যে রায়টা দিলেন, ঠিক 1 মাস পরে সেই রায়টা কি চেঞ্জ করতে পারেন? এটা কি কোনোদিনই সম্ভব? তাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আর আস্থা থাকবে না। কালকের থেকে এই রায়টা যেই 8 তারিখে না ক তারিখে এইটা বুঝতে পারবো আমরা সবাই, তারপর থেকে যদি রায়টা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আবার প্রত্যেকে কিন্তু সব রিভিউ করবে। ভারতবর্ষে যত যা রায় মনোনীত না হলে কিন্তু তারা আবার ফের করবে। সুতরাং একেবারে নিশ্চিত যে এই রায়ের হয়তো বা কিছু সামান্য
পরিবর্তন করলেও করতে পারে, সেটা আমরা বলতে পারবো না, উকিলরাও বলতে পারছে না। দেখা যাক, কয়েকদিন অপেক্ষা মাত্র।